সানডে সাসপেন্সে আজ শুনছেন অরিত্রী চ্যাটার্জির গল্প দৃষ্টি। অফিসে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় পড়ে শতদল। বাসের ভাঙা কাঁচ তার চোখে ঢুকে যাওয়ার ফলে শতদল দৃষ্টি হারায়, কিন্তু হাসপাতালে থাকাকালীন তার ডাক্তার তাকে জানায় যে একটি আই ডোনার পাওয়া গেছে এবং অপারেশন হলে শতদল দৃষ্টি ফিরে পাবে। তারপর 4 দিন পর ব্যান্ডেজ খোলা হবে, ততদিন হাসপাতালেই থাকতে হবে শতদলকে। রুমের মধ্যে বসে একঘেয়েমি এসে যায় বলে হাসপাতালের নার্স তাকে ইদানিং কাছের পার্কটায় বেড়াতে নিয়ে যায়। চারপাশে এত আওয়াজ, পাখিদের কলকাকলি, সবই তার কানে যায়। ছেলে মেয়েদের দল যখন তার সামনে দিয়ে হাসতে হাসতে হেঁটে যায়, তখন নিজেকে খুব একা লাগে শতদলের। সে মনে মনে ভাবে, নিশ্চয়ই ওরা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। সত্যি ওর যদি কেউ থাকতো, অন্তত এখন একটু হাত ধরে বসে থাকতো তার। আসলে কাউকে ভালোবাসতে গেলেও তো সময় লাগে। সারাদিনের কাজের পর বসের ঝাড় খেয়ে যখন বাড়ি ফিরত, নিজেকে দেওয়ার মতো সময়ই তার থাকতো না। তার উপর আবার প্রেম। দিনটা ছিল বুধবার। ঠিক 11:30 নাগাদ ডক্টর বাগজি শতদলের ব্যান্ডেজ খোলেন। তার চেম্বারে ততক্ষণে হাজির ডক্টর মল্লিকও। দুজনেই কৌতূহলের সাথে তাকিয়ে আছেন শতদলের মুখের দিকে, কিন্তু শতদল আর চোখ খোলে না। কি যেন একটা ভয় তার মনের মধ্যে চেপে বসেছে। যদি চোখ খুলেও সে দেখতে না পায়। কি হলো শতদল বাবু, চোখটা খুলুন। আরে ভয় পাচ্ছেন কেন? আমি অত খারাপ ডাক্তার নই। একটা ঢোক গিলে শতদল এবার আস্তে আস্তে তার চোখ দুটো খোলে। হঠাৎ করে আলোর সামনে পড়ে তার দৃষ্টি ঝাপসা হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। আর তারপরেই ভোরের আলো যেমন রাতের অন্ধকারকে মুছে দেয়, ঠিক তেমনই তার কাছেও সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসে। সে দেখতে পাচ্ছে, সে আর অসহায় নয়। গুমনামির জীবন তাকে আর বাঁচতে হবে না। আনন্দে আত্মহারা হয়ে শতদল সদ্যজাত শিশুর মতো মুগ্ধ হয়ে চারিদিকে দেখতে থাকে। তারপর সামনে দাঁড়িয়ে থাকা দুজন অসামান্য ব্যক্তি, যাদের মানবিকতা এবং অশেষ চেষ্টার জোরে আজ সে তার দৃষ্টি ফিরে পেয়েছে, তাদেরকে দেখে প্রথমবারের জন্য। তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসে, দুঃখে নয়, কৃতজ্ঞতায়। আমি দেখতে পাচ্ছি। বলেছিলাম আমি অত খারাপ ডাক্তার নই। আমি কিভাবে যে আপনাদের কি বলছেন আপনি শতদল বাবু? এ তো আমাদের ডিউটি। যখন পেশেন্ট ভালো হয়ে যায়, সবার আগে তো ডাক্তারই যেতে নাকি? টেবিলে বসে পড়ে সামনে থাকা প্যাড আর পেন টেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশন লিখতে লিখতে ডক্টর বাগচি বলেন, মাঝে মাঝে একটু ঝাপসা লাগতে পারে আপনার, তবে এই আই ড্রপটা লিখে দিচ্ছি। এটা দিনে 2 বার 2 ড্রপ করে দিয়ে দেবেন, বুঝলেন? এবার আপনি বাড়ি যেতে পারেন। আর আপনাকে এখানে আটকে রাখবো না আমরা। সামনে আপনার নতুন জীবন। ডক্টর মল্লিক এবং ডক্টর বাগচিকে আবার একবার অশেষ ধন্যবাদ জানিয়ে দীর্ঘ 2 সপ্তাহ পর যখন শতদল হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, তখন সে এক নতুন মানুষ। কলকাতা শহরটাকে আবার যেন নতুন করে ভালোবেসে ফেলেছে। পৃথিবীটা তার কাছে এখন বড্ড দামি। জীবন এখন তার কাছে একটা আশীর্বাদ। বাড়ি ফেরার পথে আজ আর সে মাছ ভাতের হোটেলে রাতের খাবারের জন্য বলে না। সোজা মাটন বিরিয়ানি আর চিকেন চাপ প্যাক করিয়ে নিয়ে বাড়ি ঢোকে। মনের সুখে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা দেখতে দেখতে অনেকদিন পর তৃপ্তি করে খায় ছেলেটা। নিজের টান টান করে পাতা বিছানায় এসে গায়ে এলিয়ে দেয় শতদল। অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে একটি তৃপ্তি সূচক শব্দ। যে যাই বলুক, নিজের বিছানা আর নিজের কোলবালিশের কাছে রাজপ্রাসাদের পালঙ্ক হার মানবে। আজ সে ভালো করে ঘুমোবে। মনে শান্তি আসায় ঘুমও আসে খুব সহজে। 2 চোখের পাতা
আস্তে আস্তে ভারী হয়ে আসে। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া উড়িয়ে নিয়ে যায় তাকে স্বপ্নের রাজ্যে। দীর্ঘ প্রতীক্ষিত ঘুমের কোলে ঢলে পড়ে শতদল। রাত তখন কটা হবে খেয়াল নেই। চারিদিক নিস্তব্ধ, শুধু রাস্তার কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছে। আরামে ঘুমোচ্ছে শতদল। স্বপ্ন দেখছিল কিনা মনে নেই। হঠাৎই বুকের ওপর এক অসম্ভব চাপ অনুভব হয় তার। কি যেন বুকের উপর চেপে বসে আছে। একরাশ ভেজা চুল তার মুখের ওপর ঝাপটা মেরে যায়। চমকে ঘুম জড়ানো চোখ খুলে ফেলে শতদল। আর চোখ খুলে সে যা দেখে তাতে তার গায়ের রক্ত হিম হয়ে আসে। তার বুকের ওপর হাঁটু মুড়ে বসে আছে ও কে? 13-14 বছরের মেয়ে। কিন্তু পরক্ষণেই তার সর্বাঙ্গ লক্ষ্য করে গায়ের শিহরণ খেলে যায় শতদলের। মেয়েটির সারা গায়ের মাংস পুড়ে ঝলসে গেছে। সাদা সাদা পোকা বেরিয়ে আসছে তার গায়ের গভীর ক্ষতগুলো ঠেলে। আর একটা দম বন্ধ করা আষ্টে পোড়া গন্ধে সমস্ত ঘর আচ্ছন্ন হয়ে গেছে। মেয়েটার মুখের ওপর দিয়ে খেলা করছে একরাশ ভিজে কালো চুলের ইন্দ্রজাল। বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে শতদলের কপালে। সে যা দেখছে তা কি সত্যি, নাকি নাকি কোনো ভয়ঙ্কর স্বপ্ন? শরীরের সব শক্তি যেন ক্ষয় হয়ে গেছে। হাজার চেষ্টা করেও হাত পা এমনকি একটা আঙুলও নাড়াতে পারছে না সে। তার শরীর যেন এখন আর তার অধীনে নেই। অস্ফুট একটি আর্তনাদ বেরিয়ে আসে শতদলের গলা থেকে। ঠিক তখনই মুখ তুলে চায় মেয়েটি। কি বিভৎস, কি বিচ্ছিরি সেই মুখ! ভাবহীন সেই মুখে চোখের জায়গায় রয়েছে দুটি গভীর গর্ত, যেন কেউ তার চোখ দুটি উপড়ে নিয়েছে। সারা শরীরটা আগুনে ঝলসে গেলেও মুখের চামড়া অক্ষত রয়েছে। কিন্তু সে চামড়ার রং এতই ফ্যাকাশে যে দেখলে মনে হয় রক্তের এক বিন্দুও মেয়েটার শরীরে অবশিষ্ট নেই। আর সহ্য করতে পারে না, একটা চাপা গোঙানির মতো শব্দ বেরিয়ে আসে শতদলের গলা থেকে। সে বুঝতে পারে অস্বাভাবিক ভয়ে আর আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলছে। ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে সবকিছু। অজ্ঞান হয়ে যেতে যেতে ঝাপসা দৃষ্টিতে শতদল দেখে মেয়েটির মুখ এক বিরাট অন্ধকার হাতে খুলে যাচ্ছে। সেই হাঁয়ের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা শব্দ, যাকে মৃত্যুর শব্দ ছাড়া আর কিছুই বলা চলে না। একটা চিৎকার বেরিয়ে আসে শতদলের মুখ থেকে। সকালের অ্যালার্ম ঘড়িটার কান ফাটানো আওয়াজে লাফিয়ে বিছানা থেকে উঠে বসে শতদল। কি হয়েছিল কাল রাতে? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে মেয়েটা তার ঘরে ঢুকলো কি করে? কি ছিল মেয়েটা? সে কি সত্যি এসেছিল নাকি নাকি সবটাই একটা দুঃস্বপ্ন? অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে তার। বেড স্ট্যান্ডে রাখা জলের গ্লাসে সবটুকু জল একবারে নিঃশেষ করে বিছানা ছেড়ে উঠে পড়ল শতদল। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কত রোগা হয়ে গেছে সে। চোখের তলায় কালি পড়েছে। প্রথমবার শতদল তার দুটো চোখকে এত কাছ থেকে ভালো করে লক্ষ্য করল। চোখ দুটোর রং কালো নয়, গাঢ় বাদামি। নিজের চোখের মনির দিকে তাকিয়ে থাকতে থাকতে আগের দিন রাতের মতো সেই মেয়েটার মুখটা মনে করে শিউরে ওঠে শতদল। নিজেই নিজেকে আশ্বাস দেয় সে, কাল রাতে সে যা দেখেছে সেটা পুরোটাই তার মনের ভুল। ডক্টর বাগচি ঠিকই বলেছিলেন, লেট দ্য পাস্ট বি ইন দ্য পাস্ট।
যা ঘটে গেছে তা নিয়ে ভেবে মাথা খারাপ করার কোনো মানে হয় না। আজ অনেকদিন পরে অফিস যাবে সে, চেহারাটা একটু শুধরে নিতে হবে তো। দাড়ি কামিয়ে ঠান্ডা জলে ভালো করে স্নান করে অনেকটা রিফ্রেশড মনে হয় শতদলের। নতুন শার্ট পরে একটা, একটু ভাতে ভাত ঘি আর ডিম সেদ্ধ খেয়ে যখন বাসের জন্য রাস্তার মোড়ে এসে দাঁড়ায়, তখন আগের দিনের রাতের ঘটনা তার কাছে আবসা হয়ে এসেছে। ঠিক 9:30 অফিস পৌঁছে সবার প্রথম চোখাচোখি হয় তার রিপোর্টিং হেড ত্রিদীপ রাহার সঙ্গে। শতদলকে দেখে একটু বাঁকা সুরে হেসে তিনি বলেন, আরে শতদল যে, তুমি ভাই যা খেল দেখালে, আচ্ছা আচ্ছা হিন্দি ফিল্মের হিরো তোমার কাছে হার মানবে। আরে অফিসে তো সবাই খালি তোমার কথাই বলে যাচ্ছে। মিস্টার রাহার মুখ থেকে একসাথে এতগুলো কথা বোধহয় শতদলই প্রথম শুনছে। এর আগে তিনি শতদলের সাথে কথা বলা তো দূরের কথা, তার পাশ দিয়ে হেঁটে গেলেও ঘুরে তাকাতেন না। থ্যাংক ইউ। আচ্ছা, বস কি এসছেন? আমার ওনার সাথে একটু দরকার আছে। হ্যাঁ, যাও যাও। উনি অবশ্য নিজেও তোমার কথা বলছিলেন একটু আগে। ত্রিদীপ রাহা আরেকবার হেসে ক্যান্টিনের দিকে চলে যায়। বসের কেবিনের দিকে হাঁটতে হাঁটতে শতদল বেশ বুঝতে পারে অফিসের সবার নজর এখন তারই ওপর। অনেকেই তাকে এগিয়ে এসে শুভেচ্ছা জানায়, আর সেও সবাইকে ঘাড় নেড়ে একই প্রত্যুত্তর দেয়। কাঁচের দরজা লাগানো চিল্ড এসি রুমে বসে কফি পেয়ালাতে চুমুক দিচ্ছিলেন এই মাল্টিন্যাশনাল কোম্পানির বস গিরিরাজ বনসাল। মে কাম ইন স্যার? Oh, my goodness, eh? Mr. Pramanik, you are finally back. তা শরীর কেমন আছে এখন আপনার? ভালো আছি স্যার। আপনার সঙ্গে কিছু কথা ছিল। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার সাথে কথা বলবো বলেই তো বসে আছি। সো দ্য ট্রান্সপ্ল্যান্ট লুকস লাইক আ বিগ সাকসেস, হ্যাঁ? তা বলতে পারেন। জীবনে আমার আর কিছু না থাকলেও লাক যে আছে সেটা আমি পুরো দমে বিশ্বাস করি। Indeed, indeed. Very few people get this lucky. Mr. Pramanik, you should enjoy your life now. No regrets. সেই জন্যই তো আজ আপনার সাথে কথা বলতে এসেছি স্যার। গত 3 বছর ধরে কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও কেবলমাত্র সুপারিশের অভাবে এই সেলসম্যানের চাকরি আমি মুখ বুজে করে গেছি স্যার, শুধুমাত্র এই ভেবে যে একদিন আমার ডেডিকেশন ঠিক আপনার নজর কাড়বে। অথচ এমন কপাল যে ফাইনাল প্রেজেন্টেশনের দিনই জীবনের মোড় ঘুরে গেল। তাই স্যার আমি আর ভনিতা না করে সোজা কথাটা একদম সোজা সাপটাভাবে বলছি স্যার। আই ভেরি ওয়েল ডিজার্ভ দ্য পোস্ট অফ দ্য জেনারেল ব্রাঞ্চ ম্যানেজার। যদি কোম্পানি এখনো আমাকে সেই সুযোগ না দেয় তাহলে আমি রিজাইন করবো স্যার। Seems like the accident has turned you into a confident man, Mr. Pramanik. একদম ঠিক বলেছেন স্যার। এই দ্বিতীয় জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। সময় যে কারোর জন্য থেমে থাকে না, সেটাই এখন আমার কাছে সবচেয়ে বড় সত্য। তাই আপনার ডিসিশনটা জানতে পারলে আমারও সুবিধে হতো। বেশ তো, আপনার প্রমোশন তো অনেক আগে থেকেই ডিসাইডেড ছিল। অ্যান্ড বিং ভেরি অনেস্ট, ইউ ডু হ্যাভ অ্যান ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি আজই রাহার সাথে কথা বলে সব ব্যবস্থা করে দিচ্ছি। কাল সকালে আপনার প্রমোশন লেটার আপনার টেবিলে থাকবে। কি এবার খুশি তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে। বসের কেবিন থেকে বেরিয়ে সোজা মেন্স ওয়াশরুমে যায় শতদল। ভালো করে চেক করে যখন সে বুঝতে পারে যে এই মুহূর্তে এই ওয়াশরুমে সে ছাড়া আর কেউ নেই, প্রচন্ড খুশিতে চিৎকার করে লাফিয়ে ওঠে। Yes, 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 yes! Yes! আনন্দ যেন আর বাঁধ মানছে না। দুম করে বাথরুমের দরজায় সজোরে এক লাথি কষিয়ে দেয় সে। কিছুক্ষণ পর এক্সাইটমেন্ট কমলে লাথিটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে ভেবে দরজাটা একবার ভালো করে দেখে নেয় সে। অফিস প্রপার্টি ড্যামেজ হলে ভরপাই তাকেই করতে হবে, কিন্তু এখন সে সেলস পার্সন নেই, জেনারেল ব্রাঞ্চ ম্যানেজার। কি সুন্দর জীবন। ইংরেজিতে একটা কথা আছে, সেরেন্ডিপিটি, যার অর্থ হলো হ্যাপি অ্যাক্সিডেন্ট। আজ তার সত্যিই মনে হচ্ছে তার এই দৃষ্টি হারানো সত্যিই সেরেন্ডিপিটি। অফিসের কাজ শেষ হতে হতে 5টা বেজে যায়। সমস্ত ফাইল গুছিয়ে
নিজের ডেস্ক খালি করে বাড়ির জন্য বেরোয় শতদল। কাল থেকে আর এই কিউবিকল নয়, তার নিজের কেবিনে বসবে সে। এবার তাকেও সবাই স্যার বলে সম্বোধন করবে, ভেবেই গায়ের রোমাঞ্চ হয় তার। বাসের জায়গায় আজ একটা উবার বুক করে সে। ঠান্ডায় এসি ক্যাবে বসে আরাম করে বাড়ি যাবে। এবার খুব শিগগিরই একটা 1 বেডরুম ফ্ল্যাটের খোঁজ করতে হবে তাকে। উবারে বসে আপন মনেই হাসতে থাকে শতদল। গাড়িতে রেডিও বাজছে। কাছে নামি চাইনিজ রেস্টুরেন্টটা থেকে অর্ডার করবে মিক্সড ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন। স্বস্তির সাথে খেতে খেতে মৃত বাবা মায়ের উদ্দেশ্যে শতদল বলে ওঠে, আমি জানি এসব তোমাদেরই আশীর্বাদ। তোমরা যেখানেই থাকো ভালো থেকো। চোখের কোণায় জল এসে যায় তার। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে সে। আজ যদি তারা থাকতেন, এই খুশি ভাগ করে নিত সে তাদের সাথে। খাওয়া শেষ হলো। লন্ড্রি থেকে আসা সদ্য ইস্ত্রি করা শার্ট, প্যান্ট, টাই সব গুছিয়ে রাখলো শতদল। এই মাসের মাইনে পেলে একটা ভালো স্যুট কিনবে সে। অনেক দিনের শখ তার। ওই টাকলা বনসলকে যখন স্যুট মানায়, তখন তাকে সিনেমার নায়কের থেকে কম কিছু লাগবে না। পরের দিন অফিসে গিয়ে কার উপর কি হুকুম চালাবে, কিভাবে অ্যাটিটিউড নিয়ে চলবে, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে শতদল। সময়টা তখন মাঝরাত। মাথার উপর পুরনো জং ধরা সিলিং ফ্যানটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ঘুরে চলেছে। বাইরের রাস্তায় মাঝে মাঝে একটা দুটো নেড়ি কুকুর ডেকে উঠছে। জানলা বন্ধ থাকলেও বাড়ির পেছনের ঝোপ জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝির ডাক ঘরের মধ্যে এক নাগাড়ে বেজে চলেছে। এবার তারই সাথে যোগ দেয় আর একটা শব্দ। একটা চাপা অস্ফুট ভেসে আসা কান্না। একটা মেয়ে কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। শতদল কি আবার দুঃস্বপ্ন দেখছে? ধর্মর করে বিছানায় উঠে বসে সে। নিজের গায়ে নিজেই একটা চিমটি কাটে। না, এ তো স্বপ্ন নয়, সত্যিই কেউ কাঁদছে। কিন্তু এত রাতে এরম করে কেন কাঁদছে? সে বেশ বুঝতে পারছে তার হৃৎপিণ্ডের ধুকপুকুনি আবার বেড়ে উঠেছে। কি যেন এক অজানা ভয় তাকে ধীরে ধীরে গ্রাস করছে। সে যেন আভাস পাচ্ছে কিছু একটা হতে চলেছে, কিন্তু বুঝতে পারছে না কি। আস্তে আস্তে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যায় শতদল। কান্নাটা তো ওই দিক থেকেই আসছে। যত সে এগোয় কান্নার আওয়াজটা আরো স্পষ্ট হয়ে ওঠে। দরজার সামনে পৌঁছে সে দেখে রান্নাঘরের দরজাটা অর্ধেক খোলা, কিন্তু তার স্পষ্ট মনে আছে শোয়ার আগে রান্নাঘরের দরজা সে বন্ধ করে দিয়ে এসেছিল। তাহলে নিশ্চয়ই কেউ দরজার হাতল ঘুরিয়ে রান্নাঘরের দরজাটা খুলেছে। কিন্তু ঘরের সদর দরজাও তো ভেতর থেকে বন্ধ। তাহলে বাইরের কেউ কি করে? কিছু বুঝতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে শতদল, কে কে ওখানে? কে ওখানে? কে? কান্নাটা হঠাৎই থেমে যায়। একটা তীব্র আলোর রশ্মি বেরিয়ে আসছে সেই দরজার ফাঁক থেকে, আর তারই সাথে
নাকে আসছে একটা বিকট পোড়া গন্ধ। কাগজ বা কাঠ পোড়ার গন্ধ নয়, মাংস পোড়ার গন্ধ। শতদলের মনে পড়ে যায় বাবা মারা যাওয়ার সময় নিমতলা ঘাটে তার দেহ যখন চুল্লিতে দেওয়া হয়েছিল, ঠিক এই রকম গন্ধ তার নাকে গিয়েছিল। বমি করে ফেলেছিল সেদিন শতদল। আজ আবার সেই একই রকম গন্ধ নাকে যেতে গা গুলিয়ে ওঠে তার। এক হাতে নাক চেপে দুরু দুরু বুকে আস্তে করে দরজাটায় ঠেলা দেয় শতদল। একটা বিশ্রী শব্দ করে খুলে যায় দরজা, আর সেই সাথে তার সামনে ফুটে ওঠে এক ভয়ঙ্কর দৃশ্য। রান্নাঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আগের দিন রাতে দেখা সেই বিভীষিকাময় নারী মূর্তি। দাউ দাউ করে আগুন জ্বলছে তার সর্বাঙ্গে। পুড়ে ঝলসে যাওয়া দেহ থেকে থপ থপ করে গলে গলে পড়ছে মাংসের দলা। আগুনের লেলিহান শিখায় আলোয় আলো হয়ে গেছে সমগ্র রান্নাঘর। কি ভীষণ তার তাপ, যেন সবকিছু পুড়িয়ে ছারখার করে দেবে এই আগুন। দরজা খোলার আওয়াজে সেই ভীষণ রূপী নারী মূর্তিটি হঠাৎ ঘুরে তাকায় শতদলের দিকে, আর তারপরে মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসে এক ভয়াবহ চিৎকার। কানে তালা লাগিয়ে দেয় সেই কাতর হাহাকার। অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় শতদল। যখন জ্ঞান ফেরে তখন ভোরের আলো প্রবেশ করছে রান্নাঘরে। মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে আস্তে আস্তে উঠে বসে শতদল। এ কি হচ্ছে তার সাথে? সে কি পাগল হয়ে যাচ্ছে? সবকিছু তো এখন তার মনের মতোই চলছে। তাহলে তাহলে কেন বারবার এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে সে? না না না, এ তার কল্পনা ছাড়া আর কিছুই হতে পারে না। যবে থেকে সে দৃষ্টি ফিরে পেয়েছে তবে থেকে এইসব অর্থহীন বিভীষিকাময় ঘটনা ঘটে চলেছে তার সাথে। যে মেয়েটিকে সে দেখছে সে কে? কি তার পরিচয়? কেন তার চোখের জায়গায় দুটো খালি গহ্বর? কেন প্রতি রাতে এসে দেখা দিচ্ছে সে শতদলকে? তাহলে কি কোনো অজানা অশরীরী শতদলের পিছু নিয়েছে? ঘড়ির দিকে তাকিয়ে শতদল দেখে 9টা বাজতে চলেছে। কি সর্বনাশ! আজ তার দেরি করা চলবে না। পাড়ার মোড় থেকে একটা ট্যাক্সি নেয় শতদল। 2 রাত ভালো করে ঘুম না হওয়ায় তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। চোখের তলায় কালি যেন দিনে দিনে আরো জাঁকিয়ে বসছে। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। ট্যাক্সিতে যেতে যেতে নিজেকে বোঝায় শতদল, এটাই তো সে চেয়েছিল, প্রমোশন, ফ্ল্যাট, একটা আরামের জীবন। আর আজ যখন সবকিছু তার হাতের মুঠোয়, এসব কি আবল তাবল দেখছে সে। নিজের ওপর ভীষণ রাগ হয় শতদলের। সেদিন ডক্টর মল্লিক তাকে ডোনারের ইনফরমেশন দিতে চাননি। কি দরকার ছিল তার গায়ে পড়ে জোর করে মেয়েটার ব্যাপারে জানতে চাওয়ার? ব্লাডি ফুল। ট্যাক্সির ভাড়া মিটিয়ে লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে যখন সে অফিসের ফ্লোরে পা রাখল, তখন তার শার্টটা ঘামে ভিজে গেছে। সোজা মেন্স ওয়াশরুমে ঢুকে চোখে মুখে জল দিয়ে নিজের বিগড়ে যাওয়া হুলিয়াটাকে মোটামুটি প্রেজেন্টেবল করে নেয় শতদল। তারপর আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলে, ও ওকে শতদল, ইউ হ্যাভ গট দিস, ইউ হ্যাভ গট দিস, দিস ইজ ইয়োর ডে, দিস ইজ ইট, দিস ইজ ইট, দিস ইজ ইট, দিস ইজ ইট, চলো। বাথরুম থেকে বেরিয়ে উৎসুক পায়ে নিজের ডেস্কের দিকে হাঁটা দেয় সে। রাহা যেন তারই অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। শতদলকে আসতে দেখে একটু বিরক্ত স্বরেই বলে ওঠেন, কি ব্যাপার আপনার? এত দেরি? প্রমোশন হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? না, সকাল থেকে শরীরটা একটু ভালো নেই, তাই জাস্ট। ঠিক আছে ঠিক আছে, আসুন আমার সাথে। শতদলের এই আচমকা পদোন্নতি যে মিস্টার রাহা খুশির চোখে দেখছেন না, তা তার ব্যবহারেই প্রকাশ পেতে থাকে। অনিচ্ছা সত্ত্বেও যে তুমির বদলে তাকে আপনি করে সম্বোধন করতে হচ্ছে,
এবং সেটা যে ত্রিদীপ রাহার মোটেই ভালো লাগছে না তাও তার কথা সুরে স্পষ্ট। এই সমাজে কিছু লোক আছে যাদের অনেক থাকা সত্ত্বেও অন্যের ভালোটা সহ্য হয় না। রাহা সেই ক্যাটাগরিতেই পড়েন। শতদলকে তার নতুন কেবিন দেখিয়ে বসের সাইন করা প্রমোশন লেটার তুলে দিতে দিতে রাহা বললেন, অফিসের টাইমটা সবার জন্য এক, শতদল বাবু। আপনি হয়তো জেনারেল ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গেছেন, কিন্তু অফিসের নিয়মটা ভুলে যাবেন না। এবার আর ত্রিদীপ রাহার এই ব্যবহার সহ্য হয় না শতদলের। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন জেনারেল ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কিভাবে কথা বলা উচিত। দেখুন শতদল বাবু, বাবু নয় স্যার, আপনি এখন আসতে পারেন। বাকি কথা আমি মিস্টার বানসালের সঙ্গে বলে নেব। লিভ। শতদলের থেকে যে এত কাটা কাটা জবাব তাকে পেতে হবে তা ত্রিদীপ রাহা স্বপ্নেও ভাবেননি। তার বিরক্তিভরা মুখ এখন চুপসে আমের আঁটির মতো হয়ে গেছে। আর একটাও কথা না বলে মাথা নিচু করে শতদলের কেবিন ছেড়ে গুটি গুটি পায়ে বিদায় নেন ত্রিদীপ রাহা। নরম গদিওলা হাই ব্যাক চেয়ারে বসে টেবিলের ওপর রাখা চাপা দেওয়া জলের গ্লাসের ঢাকনা সরিয়ে ঢকঢক করে সবটুকু জল খেয়ে ফেলে শতদল। মনে মনে রাহাকে ঢিট করতে পারার আনন্দ হলেও আগের দিন রাতের ঘটনা কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারে না শতদল। সত্যিই কি সে পাগল হয়ে যাচ্ছে? একবার ডক্টর মল্লিককে একটা ফোন করলে হয় না? তিনি হয়তো এই সমস্যার কোনো সমাধান দিতে পারবেন। রাতের পর রাত এরকম চলতে থাকলে তো সে আবার অসুস্থ হয়ে পড়বে। অফিসে এবার তার দায়িত্ব বাড়বে, তার সাথে কাজের চাপ বাড়বে, আর সেই চাপ সামলে ভালো পারফরমেন্স দিতে হলে আর কিছু না হোক রাতে শান্তির ঘুমটুকু হওয়া তো দরকার। তার একটা গাফিলতির সুযোগ নেওয়ার জন্য তো বসেই আছে রাহা। না, কিছু একটা তাকে করতেই হবে। নতুন ক্লায়েন্টের সাথে একটা জরুরি মিটিং সেরে লাঞ্চ ব্রেকের জন্য ক্যান্টিনে যায় শতদল। এগ চিকেন স্যান্ডউইচ আর কফির অর্ডার দিয়ে ডক্টর মল্লিককে ফোন করে সে। হ্যালো ডক্টর মল্লিক, আমি শতদল। আরে শতদল বাবু, খবর কি? অফিস জয়েন করে কেমন লাগছে? শুধু জয়েন আর কি বলবো, একটা প্রমোশনও পেয়েছি। তাই নাকি? আরে বাস, এত ভালো খবর এরকম শুকনো মুখে দিচ্ছেন? না 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 না, এভাবে চলবে না। তা বেশ, তো আমারও আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা, আজ বিকেলবেলা কি করছেন? একবার দেখা করতে পারলে ভালো হয়। ঠিক আছে, আমি 6টার পর ফ্রি। কফি হাউস তো আপনার অফিসের থেকেও কাছে হবে, ওখানেই বসা যাক তাহলে। ডক্টর মল্লিকের সাথে প্ল্যান করে 6:30 কলেজ স্ট্রিটে দেখা করা স্থির হয়। সব কাজ শেষ করে শতদল সময়ের একটু আগেই পৌঁছে যায় কফি হাউসে। এক কাপ ব্ল্যাক কফি নিয়ে কফি হাউসের ব্যালকনিতে বসে সে অপেক্ষা করতে থাকে। ডক্টর মল্লিকের সময় জ্ঞান খুবই প্রখর। ঠিক 6:30 নাগাদ এসে হাজির হন তিনি। শতদল তাকে ঢুকতে দেখে হাত নেড়ে ইশারা করে। একগাল হাসি নিয়ে তিনি শতদলের দিকে এগিয়ে আসছিলেন, কিন্তু শতদলের মুখটা দেখে তিনি যেন একটু চমকে গেলেন। আশা করেছিলেন আজ ফাইনালি তাকে হাসি খুশিই দেখবেন, কিন্তু তার মুখে একটা বিষণ্ণতার ছায়া দেখে বেশ অবাক হলেন ডক্টর মল্লিক। এ কি মশাই, আপনি এখন ক্লাউড 9-এ আর আপনার চোখ মুখের এরকম হাল? আপনার কি শরীর ভালো নেই নাকি? সব বলছি, তার আগে কি খাবেন বলুন। এখানকার মাটন আফগানিটা আমার বড্ড ভালো লাগে জানেন, আর তার সাথে একটা কোল্ড কফি। একটু হেসে শতদল উর্দিপরা বেয়ারাকে ডেকে একটা কোল্ড কফি আর 2টো মাটন আফগানির অর্ডার দেয়। তারপর কিছুক্ষণ চুপ করে মনে মনে পুরো ব্যাপারটা গুছিয়ে নেয়। কি ব্যাপার বলুন তো মশাই, আপনাকে তো খুব সিরিয়াস মনে হচ্ছে। কি হয়েছে বলবেন? কিভাবে শুরু করি সেটাই ভাবছি। আপনি যদি আমাকে পাগল ভাবেন। শতদল বাবু, আমি শুধু আপনার ডাক্তারই নই, বন্ধু। সংকোচ না করে যা বলার নির্দ্বিধায় বলে ফেলুন। দৃষ্টি ফিরে পাওয়ার পরের দিন রাত থেকে তার দেখা সব কিছু সে এক নিঃশ্বাসে বলে যেতে থাকে। মাঝখানে একবার বেয়ারা এসে খাবার দিয়ে যায়। তার সব কথা বলা শেষ হলে জলের গ্লাস থেকে একটু জল খেয়ে ডক্টর মল্লিককে জিজ্ঞেস করে, এবার আপনি বলুন আমি কি করি।
রাতের পর রাত যদি এরকম চলতে থাকে তাহলে তো সত্যি পাগল হয়ে যাবো ডাক্তারবাবু। আমার মনে হয় আপনি একটু বেশিই ভাবছেন। এটা আসলে কিছুই নয়, সিম্পল হ্যালিউসিনেশন। ডাক্তারি ভাষায় একে বলে পোস্ট ট্রমেটিক স্ট্রেস। সময়ের সঙ্গে সঙ্গে এটা কেটে যাবে। না না না, আপনি বুঝতে পারছেন না, আমার এখন রীতিমতো রাত্রিরে ঘুমোতে যেতে ভয় করছে। আবার যদি চোখ খুলে আমি তাকে দেখি, আমি হয়তো হার্ট ফেল করেই মরে যাব। তারপর বলি বলি করে প্রশ্নটা করেই ফেলে শতদল। একটা জিনিস ডাক্তারবাবু, আমাকে এই চোখ দুটো কে দান করেছে বলতে পারবেন? সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।